নমস্কার, ইতিকথার আসর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এপিসোডের আসন অলঙ্কৃত করবেন একদিকে তিনি শিক্ষক, অন্যদিকে একজন শিল্পী। বানিয়েছেন দেশ ও বিদেশের নানা জনপ্রিয় ব্যক্তিত্বদের মূর্তি। পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডের খেতাব। মাননীয় শিক্ষক শ্রী উত্তম কুমার রায়। শুনে নেব তার জীবনের টুকরো কাহিনী। নমস্কার স্যার। নমস্কার। আমরা খবর পেয়েছি যে আপনি একটা মিউজিয়াম বানাচ্ছেন। এটা সম্পূর্ণ আপনার কার্যকলাপের উপর নির্ভর করে। আপনি যদি আপনার এই কলাটাকে তুলে ধরেন যে আমি কি করছেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি দেখতেই পাচ্ছি একটা ছোট ঘরের মধ্যে আমার অজস্র কাজ। আমি মূলত মানে ভাস্কর শিল্পী, মানে মাটির আবক্ষ মূর্তি তৈরি করাই আমার এখন একটা নেশা। যদিও আমার পেশা এটা নয়, পেশা হচ্ছে আমার পড়ানো, কিন্তু এই মাটির আবক্ষ মূর্তি এইটা আমার এখন আপাতত এখানে 130-35টা রয়েছে। সারা বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বের 130 জনের বেশি মূর্তি রয়েছে। এই এত মূর্তি আমাদের বেঙ্গলে কেন, আমাদের দেশেও কেউ কোথাও কখনো করেনি, এত মূর্তি এক জায়গায় করেনি। সেই হিসেবে আমি এটাকে একটা বড় আবহে, বড় জায়গায় একটা পার্মানেন্ট এক্সিবিশন মতো করতে চাই। যদিও সেটা একটা কল্পনাই রয়েছে, এখনও পরিকল্পনার মধ্যেই রয়েছে, কিন্তু বাস্তবায়িত করতে যে ব্যাপক কাঠখড় পোড়াতে হবে, ব্যাপক অর্থের দরকার, সেই সব এখন আমার মধ্যে এখনও নেই আর কি। সেই সামর্থ্যটা আমার নেই, কিন্তু আমার উপকরণটা পুরো রয়েছে, মানে কন্টেন্টটা পুরো রয়েছে, কিন্তু এখন সেই ডিসপ্লে করার সেই ব্যাপক আয়োজন আমার এখনও আওতার বাইরে। স্যার, এটা বলুন আপনার এটা শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা বলতে, শিল্পটা তো মূলত ন্যাচারাল ব্যাপার একটা, যে ওটা আসে অনেক সময়। কি দেখে আপনি ইন্সপায়ার হয়েছে? ছোটবেলা থেকে আমি মোটামুটি আমার যখন একটু জ্ঞান হয়েছে তখন থেকে তেমন কোনো খেলাধুলা করিনি কখনো। আমি ওই মাটি নিয়ে কাজ করতাম, মাটি দিয়ে মূর্তি এটা ওটা মানে প্রথম যেটা হয় আর কি, বাচ্চাবেলায় মাটি নিয়ে খেলা, মাটি মাখা, মাটি নিয়ে খেলা, এই হাঁস বানানো, এই পাখি বানানো, এই বল, এই অমুক তমুক, এই সমস্ত ফল ঠল ইত্যাদি ইত্যাদি বানানো, এইসবই করতাম। তারপরে এক সময় ওই কুমোরদের বাড়ির কাজগুলো দেখতাম, কুমোর বাড়ির কাজগুলো দেখতাম, সেগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো। তারপরে ছোটবেলা আমার কেটেছে ধরো বর্ধমানের কালনা, অম্বিকা কালনা 108 শিব মন্দির, তার পাশে তো 108 শিব মন্দিরের ওখানে একটা মূর্তির মন্দির আছে, টেরাকোটার মূর্তি। টেরাকোটার মূর্তির মন্দিরের ওইখানটায় ওই মূর্তির মন্দিরটা আমার ভীষণ অ্যাট্রাক্ট করতো। তখন আমি ধরো 6-7-এ পড়ি, 6-এ পড়ি তখন ওই আকর্ষণ করতো, ওর কাছে গিয়ে বসে থাকতাম, ওখানেই গিয়ে ঘুরঘুর করতাম, দেখতাম, ওই রকম করার চেষ্টা করতাম। ওখান থেকেই আর কি শুরু। মানে এই স্কাল্পচার ব্যাপারটায় আমার কোনো শিক্ষক নেই, বা আমি প্রথাগত কোথাও শিখিনি, কিন্তু তারপর থেকে করতে 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 একসময় বুঝতে পারলাম যে আমি করতে পারি। মানে একটা বলি না যে রিয়েলাইজেশন আসা, যে না আমি পারি, বা লোকে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, বুঝতে পারছে। এবং আমি অনেক যারা শিখছে তাদের কাজ দেখছি, তখন মনে হচ্ছে না আমার কাজ তো তাদের কাছে খারাপ নয়, অনেকে সেটা অনেকেও বলছে। এবং আস্তে 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 আমি দেখলাম যে না, আমার কাজগুলো ভালো আকার নিচ্ছে। এবং আমি তারপরে এক সময় ওই মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামের কথা শুনি। তারপর থেকে আমার মনে হলো ওয়াক্স দিয়ে যদি মিউজিয়াম হয়, তাহলে ক্লে দিয়ে কেন হবে না? একদম, তো ক্লে দিয়ে তো হতে পারে। ক্লেটা তো একটা খুব ভালো মিডিয়াম, আর ক্লে যদি ঠিকঠাক তৈরি করা যায়, ধরো আমার এখানে 40 বছর আগের মূর্তি আছে, আমার ছোটোবেলার মূর্তি, 30 বছর আগের মূর্তি আছে, কোনো একটা মূর্তি তো কোনো একটা চিরফার নেই, কোনো হেয়ার ক্র্যাকও নেই, দু একটা হয়তো কখনো সখনো হয়ে যায়, তো নেই। এটা একটা প্রসেসিংটা জানতে হবে, এটা আয়ত্ত করতে হয়, এটা কিন্তু চট করে হয় না। অনেকে মূর্তি করলে মূর্তি ফেটে যাবে, কিন্তু আমার এখানে কোনো মূর্তির মধ্যে কোনো ফাটল দেখানো যাবে না। তো এইটা কিছু কিছু আমার ফায়ারিং করা আছে, সব ফায়ারিং করা নেই,
অনেকগুলো আছে কাঁচাই এই হোম অ্যাটমসফিয়ারে এটা শুকিয়েছে। তো সেই অর্থে আমি বলবো যে এগুলোকে রেখে দিলে 100 বছরেও কোনো কিছু ক্ষতি হবে না। আর ফায়ারিং করাগুলো তো ধরো সিন্ধু সভ্যতার মূর্তিও রয়েছে, মাটির মূর্তি, তারও আগের মূর্তি রয়েছে। তো মাটি যদি ফায়ারিং করা যায় বা মাটি যদি ঠিক করে প্রিজার্ভ করা যায়, সেটা ওয়াক্সের চেয়ে অনেক বেশি সহজে রাখা যাবে দীর্ঘদিন ধরে। ওয়াক্স রাখতে গেলে তোমাকে একটা সার্টেন ডিগ্রি টেম্পারেচারে রাখতে প্রিজার্ভ করতে হবে, অনেক বেশি খরচা সাপেক্ষ। কিন্তু ক্লে তুমি যেখানে সেখানে ফেলে রাখতে পারো, কোনো কিছু হবে না, শুধু জল বাঁচিয়ে জল। এমনকি আগুনেও এগুলো পুড়লে পরে অন্যরকম হয়ে যাবে। যদি আগুন লাগে সব পুড়ে যাবে, এগুলো ঠিক থাকবে। হ্যাঁ, তো এর কোনো লয় ক্ষয় নেই, এগুলো অনেক বছর টিকবে। তো সেখান থেকেই আমার মানে মনে হলো যে, আর আমার মনে হয় যে কিছু একটা করার জন্যই আমার একটা আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। আমি যা করি আমি ভালো করে করি, এটা আমার একটা স্বভাব। একটু নিখুঁত জিনিস করার আমার খুব শিল্প ব্যাপারটা, এটা আমার সম্ভবত আমার মা বাবার থেকে এসছে কিছুটা। আচ্ছা, আমার বাবা ছিলেন স্বর্ণকার পেশা, আমার মামারা ভালো নকশার কাজ করতেন। আপনি কি কোনোদিন আঁকা শিখেছেন? না, আমি কোনো আঁকা, আর সবচেয়ে বড় এটা আরও চমৎকার ব্যাপার যে আমি আঁকাটা আমি জীবনেও আঁকিনি। এত নিখুঁত কাজ? হ্যাঁ, আমি ওই যে অনেকে বলে যে স্কাল্পটিং করতে হলে মানে মূর্তি করতে গেলে আগে আঁকতে জানতে হবে, এইটার পুরো উল্টো দিকে আমি আছি। এটা আমাকে ওই হিন্দুস্তান টাইমস একবার জিজ্ঞাসা করেছিল যে আপনি এত ভালো কাজ জানেন, তুমি আঁকতে জানেন না? আমি বলি না, আমি আঁকতে সত্যিই জানি না, আঁকতে জানি না। তো ইনফ্যাক্ট আমরা দেখেওছি যারা দেবীর চোখ আঁকেন বা যারা মূর্তি তৈরি করেন, তারা অল্প বিস্তর কিছুটা হলো ড্রয়িং জানেন, কিন্তু ড্রয়িং আমি সেই অর্থে কোনোদিন ছোটবেলায় আঁকিনি, শিখিনি। আর্টের সেন্স হয়তো আছে ভেতরে, কিন্তু আমার 3 ডাইমেনশনাল সেন্সটা আরও বেশি প্রখর, যার জন্য মূর্তি করতে পারি। এই কথাটা কোনো আমি এটা একাডেমিক্যালি বলা হয় যে আগে ছবি আঁকতে ভালো জানতে হবে তবে মূর্তি করতে পারবে। আমি এটাকে বলি একদম বাজে কথা, একদম বাজে কথা। মূর্তি গড়ার কাজটা সম্পূর্ণ আলাদা। এইটার সেন্সটা 4 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল সেন্স একটা আলাদা থাকতে হবে, মনের মধ্যে এটা আলাদা রকম থাকবে, সেইটাকে আয়ত্ত করতে হবে। এই চোখটা, এই অনুভূতিটা পুরো আলাদা, ছবির মতো নয়। তুমি একটা ছবি এঁকে ধরো একটা রিলিফ করলেও, ছবিটা এঁকে নিলেও আস্তে আস্তে মূর্তিটা করার পরে ওই ছবিটার কোনো অস্তিত্বই থাকবে না। তবে একদম যে ছবি আঁকতে পারবো না, এখন হয়তো আইডিয়া করে কখনো কখনো এই কদিন আগেই ভাবছিলাম যে কতগুলো ল্যান্ডস্কেপ করেও ছিলাম, ওই কোনো রকম আর কি হয়। কিন্তু কথা হচ্ছে যে আমার কোনো অ্যাট্রাকশন নেই ছবির প্রতি। আপনি কি বেড়ে ওঠা পুরোটা কালনাতে? না, কালনাতে ছোট ওই 6 অবধি, এখান থেকে আমি বালিতে 7 থেকেই আছি। আচ্ছা, 7 থেকে এখন পর্যন্ত আর কি। ছোটোবেলার পর থেকে এই সবটাই বালিতেই বড় ওঠা, মানে বড় হয়ে ওঠা। তো সেই অর্থে বলতে গেলে যে মূর্তিটা আমার একেবারেই নিজস্ব সাধনার ফসল। এটার মধ্যে কারোর কোনো কিছু নেই। অবশ্যই আছে যে আমি বলবো না যে আমি একাই মূর্তি করেছি। আমি বিশ্ববিখ্যাত সব শিল্পী, পরবর্তীকালে একটু ম্যাচিওর স্টেজে বিশ্ববিখ্যাত সকল শিল্পীদের কাজ দেখেছি। আমি ব্রিটিশ লাইব্রেরির মেম্বার ছিলাম 15 বছর, আমেরিকান সেন্টারের মেম্বার ছিলাম 5 বছর, ন্যাশনাল লাইব্রেরির মেম্বার ছিলাম অনেক বছর, এখনও আছি, মানে যাই না আর কি, ডিস্টেন্স হয়ে যায় অনেক সময়, আর বয়স হচ্ছে অনেক। তারপরে পড়াশোনা করার ব্যাপারটা আমি সত্যি করেছি অনেক। হ্যাঁ, তো সেই অর্থে বিশ্ববিখ্যাত শিল্পীদের কাজগুলো একটা বড় শিক্ষা, সেখান থেকে বড় পাওয়া। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে নেচার। একদম, মানে প্রকৃতিকে যদি তুমি ভালো করে দেখো, তার ডাইমেনশনটাকে ধরতে পারলে আমার মনে হয় এই শিল্পটা ভালো করে আয়ত্ত করা যাবে। আর প্রচণ্ড ধৈর্য দরকার আছে। একটা মূর্তি করতে হয়তো, এই একটা সাধারণ একটা মূর্তি, এই মূর্তি করতে হয়তো 15 দিন 20 দিন সময় লাগছে, একটু করে করছি। হ্যাঁ, হয়তো 2 ঘন্টা কাজ করলাম আর শরীরে দিচ্ছে না, খুঁটিয়ে কাজ। তো একটা বড় কাজ চেয়ে ছোটো কাজ কিন্তু আরও বেশি স্ট্রেনুয়াস জব, কারণ চোখ, শরীর একটা বিশেষ ভঙ্গিতে অনেকক্ষণ ধরে আটকে থাকতে শরীর প্রবলেম হয়। আগের চাইতে এখন বেশি হয় স্বভাবতই। প্রথম কি মূর্তি বানিয়েছিলেন আপনার খেয়াল পড়ে? সেটা আর তার অস্তিত্ব এখন নেই, কারণ কি তখন ওই প্রথম ওই যে পাখি, ফল, মূল এই সমস্তই আঁকতাম।
তারপরে ফিগারটা একটু পরে ধরেছি, এই 10-12 বছরের সময় ফিগারটা ধরেছি। তখন হয়তো মুভ করার চেষ্টা করতাম, অত ভালো হতো না। আরেকটা জিনিস বলুন, আমরা কোনো কিছু যখন বানাতে যাই একটা সাধারণ ড্রয়িং আমরা করে নিই। আপনি কোনো কিছু মূর্তি যখন বানাতে যান আপনি কি শুধুমাত্র কল্পনাতেই আপনি বানান? এবার কথা হচ্ছে যে যেই মূর্তিগুলো বিশ্ববিখ্যাত লোকের কোনো বিশেষ ব্যক্তির মূর্তি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা ছবি দেখতে হয়। ছবি একটা না, একাধিক দেখতে হয়, 3টে অন্তত ছবি দেখতে হয়। কি কি দেখেন ছবি? সেটা একটা হচ্ছে ফ্রন্টাল, একেবারে সামনাসামনি, একটা প্রোফাইল মানে দেড়খানা মুখ, আরেকটা হচ্ছে এই সাইডের ফেসটা দেখতে হয়। এই 3টে ছবি হলে খুব পারফেক্ট একটা মুখ আনা যায়। তবে আমরা সবসময় 3টে ফেস পাই না। অতীতকালের বিশ্ববিখ্যাত লোকেদের 3টে ফেস কোথায় পাবো? একটা মুখই প্রচলিত। তখন আমাদের আইডিয়া করে কিছুটা আর কি ধরে নিতে হয় যে এরকম এই রকম ফেসের এইরকম পেছনটা হতে পারে, এরকম পেছনটা। আমার সব মূর্তিতে তুমি পেছনটা ঘোরালে পেছনটারও শেপ দেখতে পাবে, কাজ আছে। এমনকি বডি স্ট্রাকচারগুলো প্রত্যেকটার তুমি চারদিকে ঘুরিয়ে মানে অলরাউন্ড একটা ভিশন তুমি পাবে। মানে কুমোরের কাজের চাইতে এই কাজটা একটু আলাদা। কুমোরের কাজটা হচ্ছে কি ওয়ান সাইডেড ভিউ, তুমি সামনে থেকে দেখতে পাবে। একটু সাইডে গেলেই তার কদর্য একটু কেমন বৃষ্টি হয়ে আছে, ওগুলো ফিনিশ করা হয় না। তো কিন্তু কুমোরের কাজে আমি ছোট করব না। কুমোররা যারা ভালো শিল্পী, যারা মোটামুটি, তারাও কিন্তু ভালো শিল্পী। আমি তাদের শিল্পীই বলবো, তারা কুমোর নন, তারা শিল্পী। এই কথাটাই আমি অনেক সময় অনেক বিখ্যাত শিল্পীকে বলতে শুনেছি, ওটা কুমোরের কাজ। কিন্তু কুমোর ভালো হলে, ভালো একজন কুমোর মানে মৃৎশিল্পী, যারা কুমোরটুলিতে কুমোর বা কৃষ্ণনগরে তাদের যারা ভালো মৃৎশিল্পী, তারাও কিন্তু একটা ভালো শিল্পী। এই কথাটা কিন্তু আমাদের সকলের বড় শিল্পীদের স্বীকার করা উচিত। তারা অনেক সময় রিয়ালিস্টিক কাজ যারা করছে সোকল্ড, তাদেরকে শিল্পী বলতে চায় না, বলে আর্টিজান। না, ওই আর্টিজান থেকেও অনেক বড় শিল্পী আসতে পারে। আপনার এই দীর্ঘদিনের সাধনা, আপনি শিক্ষকতা পড়ান বাড়িতে, আপনার কখনো মনে হয়নি যে এই স্কাল্পচার নিয়ে আমি একটা কর্মশালা করি? অ্যাকচুয়ালি সারাদিন পড়াই বলতে গেলে। এইটা ঈশ্বরের কৃপায়, এইটা কৃপায় ব্লেসিংয়ে বলবো যে আমি কম বেশি ধরো লাস্ট 35-40 বছর ধরে পড়াচ্ছি। ছোটোবেলা থেকে পড়াই। আমি যখন গ্র্যাজুয়েট তখনই আমার 40 জন স্টুডেন্ট, যখন মানে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে পড়ি। তো তারপর থেকে ঠাকুরের কৃপায় আমার স্টুডেন্ট ঠিকঠাকই আছে, যথেষ্ট চলে যায় আমার। আমি বেশি লোভী না। শিক্ষার প্রসারে আমি ওই একাডেমিক শিক্ষাটা, আমি ইংরেজি পড়াই, ধরো ইংরেজি বাংলা পড়াই, ইংরেজিটা সেইটাকে আমি মানে শেখাতে চাই। কিন্তু এই ব্যাপারটা আমি সেই রকমভাবে এখনো কাউকে শেখাইনি বা শেখাতে চাইও না। চাই না বলতে কি, যে এটা তো আমার মনে হয় শিল্পটা খুব ব্যক্তিগত ব্যাপার, খুব বেশি শেখানো যায় না। যায় কতগুলো গ্রামার হয়তো জানতে পারলে তাড়াতাড়ি কাজটা এগোবে, এটা ঠিক কথা। কিন্তু শিল্পটা মূলত আমার মনে খুব ন্যাচারাল ব্যাপার, স্পন্টেনিয়াস ফ্লো অফ হার্ট অ্যান্ড মাইন্ড অ্যান্ড ব্রেন। আমি বলবো এটা কি একেবারে ভেতরের ব্যাপার, এটা কিছুতেই আমি অনেকদিন এমন হয়েছে যে মূর্তি তৈরি হয়ে করেছি কিছুটা, 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজই হচ্ছে না, মানে করতেই পারছি না, এগোচ্ছে না বা আবার ইচ্ছা করছে না বসতে। আবার এমন হয় যে একদিনের মধ্যে আমি একটা মূর্তি প্রায় সাবস্টেন্সিয়ালি কমপ্লিট করে ফেলেছি, মানে টানা কাজ করে। তখন একদম হয়তো কোনো ছুটি ছাটা পেয়েছি, টানা কাজ করে অনেকক্ষণ, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা টানা কাজ করে প্রায় সাবস্টেন্সিয়ালি স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছি। এটা পুরো মুডের ওপরে, ভেতরের টান আকর্ষণ বা আমার আর্জের ওপরে ডিপেন্ড করে। এটা আমার নিয়ন্ত্রণে নেই অনেকটা বলতে পারি। ঠাকুর বানাতে গেলে মাটির ঠিক স্তরের নিচে কাঠামো তৈরি করতে হয়, স্ট্রাকচার তৈরি করতে হয়। এই ধরনের স্কাল্পচারের ক্ষেত্রে কোনো দরকার স্কাল্পচারের ক্ষেত্রে যারা বড় বড় স্কাল্পচার বানায় তাদেরও এরকম একটা ধরো লোহা দিয়ে বা মানে অ্যালুমিনিয়াম দিয়ে বা অন্য কোনো টিনে মানে লোহার তার ফার দিয়ে এরকম স্ট্রাকচার করে অনেকে। কিন্তু আমি এখনো পর্যন্ত খুব বেশি বড় মূর্তি বানাইনি, 1.5 ফুট 2 ফুট পর্যন্ত মূর্তি করেছি। আমার মূর্তি ভেঙে ফেললেও তুমি একটা
কিছু পাবে না খুঁজে, মানে মাটিই পাবে টোটাল। হ্যাঁ, কিন্তু আমার মূর্তি হাত পা সব আলাদা আলাদা, বডি থেকে আলাদা হলেও কিন্তু কোনো কিছু পাবে না। এটা আমার একটা অরিজিনালিটি আমার কাজের। হ্যাঁ, আমি আমার কাজটা আমার মতো করে করি। অনেকে ধরো আমি 3টে ইনস্ট্রুমেন্ট হলে, একটা দেশলাই কাঠি, একটা পেন্সিল, উড পেন্সিল, একটা চোচ কাঠি যদি আমার কাছে থাকে, আমি একটা মূর্তি, সুন্দর একটা মূর্তি করে দেব। ওই যে অজস্র ইনস্ট্রুমেন্টের আমার দরকার পড়ে না। হ্যাঁ, 2-1টা থাকলে ভালো হয়, আরও স্ক্র্যাপার চেপার থাকলে ভালো হয়, কিন্তু আমি 3টে দিয়ে একটা মূর্তি তৈরি করে দেবো। হ্যাঁ, আমার নখ, হাত, আঙুল এগুলোই যথেষ্ট কাজ করে, এর চাইতে বেশি দরকার পড়ে না। আপনার 2018 সালে না 19 সালে, 18 সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আপনি নাম তুলেছেন, সেটার যদি কিছু বিস্তারিত বলেন। ওটা অ্যাকচুয়ালি আমাদের দেশে এতগুলো মূর্তি এখনো পর্যন্ত কেউ করেনি। 121টা মানে ওয়ার্ল্ড ফেমাস পিপলের পার্সনের মুখ আমি এখানে করেছি, সেই হিসেবে ওরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ওটাকে স্বীকৃতি দিয়েছে আর কি, এইটাই বলতে পারি। 1918-তে ওইটা আর কি রেকর্ডটা হয়েছে। 19-এ আমার ওদের যে বই বেরোয় তাতে দিয়েছে, প্লাস ওদের মানপত্রপত্র যা মেডেল ফেডেল যা দেওয়া সেগুলো সব দিয়েছে। ভারতবর্ষের আপনি কার কার মূর্তি বানিয়েছেন? ভারতবর্ষে বলতে গেলে যা তোমাকে বলতে হবে, পেছন দিকে তাকালে তুমি এই সাইডটা, রাইট সাইডটা সব ওয়েস্টার্ন পিপল, আর এই লেফট সাইডটা সব ইস্টার্ন, মানে আমাদের ইন্ডিয়ান, আমাদের দেশীয় সব ব্যক্তি। তুমি র্যান্ডমলি যদি 5 জনের নাম বলো, তার মধ্যে হয়তো 2 জন থাকবে। র্যান্ডমলি 5 জনের নাম বলো, 2 জন থাকবে। বর্তমানে যারা জীবিত আছে তাদের মধ্যে কার মূর্তি? হ্যাঁ, তাদের মধ্যে 2-1 জনের মূর্তি করেছি। দুর্ভাগ্যবশত তারা কয়েকজন চলেও গেছেন। যেমন আমি খুব কাছ থেকে দেখেছি, কথা বলেছি, কিছুক্ষণ সময়ও কাটিয়েছি, এরকম কয়েকজন বিখ্যাত লোকের মুখ করেছি। যেমন নারায়ণ সান্যাল, বড় সাহিত্যিক, উনি খুব ভালো শিল্পবোদ্ধা ছিলেন। উনি শুধু সাহিত্যিকই না, উনি নিজের মূর্তিও করতেন, উনি ছবি আঁকতেন, ওনার আর্ট সম্পর্কে প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। অপরূপ, অজন্তা ফজন্তা এসব বই ওনার সব রয়েছে, দারুণ। ওনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে ওনার পরে ঘরে এসে ওনার মুখ আমি বানিয়েছি, নারায়ণ সান্যালের। তারপর একজন বড় শিল্প সমালোচক আমাদের, এখন ওনার ভুলে গেছি, এবার নামটা খেয়াল করি, ওনার বানিয়েছি। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এখনের মধ্যে, হ্যাঁ অবশ্যই বলতে হবে, মমতা ব্যানার্জিরও বানিয়েছি, মোদিজি বানিয়েছি অবশ্যই। আমার কাছে তারা বিখ্যাত, আর আমি তাদেরকে অন্যভাবে দেখছি না। না, আমি অন্যভাবে আমি তাদেরকে, না উনি তো যাই বলুন না কেন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে উনি একটা পোস্ট করেন। হ্যাঁ অবশ্যই। তো সেই হিসাবে মমতারও আছে, মোদিরও আছে, জ্যোতি বসুরও আছে। আচ্ছা, জ্যোতি বসুরও মূর্তি আমি বানিয়েছি। হ্যাঁ, তো এটা কোনো ব্যাপার না, এটা আমি তাদের বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবেই দেখেছি, একদম। আর অন্য কোনো পার্সপেক্টিভ থেকে আমি করিনি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। শিল্পে কি রাজনীতি আছে? শিল্পে রাজনীতি আছে মানে বলতে পারো, এখনকার দিনে তো সব কিছুই কিছু এখনকার দিনে সব যুগেই হয়তো ছিল, এই যুগে একটু বেশি, অনেক বেশি পরিষ্কার যে তোমাকে একটু ওপরের দিকে উঠতে গেলে তোমাকে কিছু ভালো কানেকশন রাখতে হবে, সেটা না থাকলে প্রবলেম। আমাদের মতো আমরা যারা মানে একেবারেই মাটির, আমি তো মাটির মানুষ, আমি সারাদিন ঘরেই থাকি, পড়াই, আমার কোনো ভাই কানেকশান নেই। আমি অনেক বিখ্যাত লোকের সঙ্গে মিট করেছি, এটা ঠিক কথা, অনেক বিখ্যাত লোক। আমি গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে মিট করেছি, আমি সমীর চট্টোপাধ্যায়ের সঙ্গে মিট করেছি, আমি ভিক্টর ব্যানার্জিকেও দেখেছি, সামনাসামনি কথা বলেছি, মিট করেছি, অনেক বিখ্যাত লোকের সঙ্গে আমি মিট করেছি। কিন্তু এমনি সামনাসামনিও দেখা হয়, কথা হয় অনেক জায়গায়, কিন্তু আমি জাস্ট তার সঙ্গে মিট করলে কথা হয়, কিন্তু আমার এই সমস্যা বা আমার এটা আমি কখনো বলিনি কাউকে, বলতে পারিও না, কেন যেন বলতে পারি না। এটা এখন না বললে যা হয়, আমার ক্ষেত্রে এইটা যে যুগটা এমন পড়েছে, নিজের ঢাক নিজে না পেটালে হয় না, কিন্তু আমি ঢাকটা পেটাতে পারিনি কখনো। ওই জন্য অনেকে আমার লোকাল এরিয়াতে অনেকে জানে না আমাকে।
আমার লোকাল এরিয়াতে আমাকে টিচার হিসেবে চেনে। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমিও জানতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও জানতে না। আমিও জানতাম। তো লোকালে আমাকে সকলে উত্তম স্যার আমাকে এক ডাকে, হয়তো ওই বালি এরিয়াতে উত্তরপাড়াতে অনেকে চিনবে, কারণ আমি 40 বছর ধরে প্রায় পড়িয়ে যাচ্ছি এবং প্রচুর স্টুডেন্টই পড়িয়েছি জীবনে। তো সেই হিসাবে আমাকে চেনে, কিন্তু আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট খুব কম মানুষ চেনে এখানে। হ্যাঁ, এমনকি আমার কিন্তু প্রচুর পত্রপত্রিকা আমার মানে ইন্টারভিউ এসছে, কিন্তু তা সত্ত্বেও অনেকে আমাকে চেনে না, আমি অবশ্যই বলবো না, অনেকে চেনে। এবার খুব শিল্পী হিসাবে, হ্যাঁ শিল্পী হিসেবে না, শিল্পী হিসেবে চেনে লিমিটেড কিছু, যারা একটু এইসব নিয়ে হয়তো এইসব নিয়ে রয়েছে, এইসবের সঙ্গে যুক্ত, তারা চেনে। কিন্তু সাধারণ মানুষ হয়তো আমাকে ওই টিচার হিসেবেই চেনে। হ্যাঁ, অ্যাজ অ্যান আর্টিস্ট খুব একটা মানুষ হয়তো আমাকে। আপনি শিল্পী হিসেবে কাজ করছেন, যখন কোনো বড় কোনো অনুষ্ঠান বা এক্ষেত্রে আপনার শিল্পকে তুলে ধরার একটা প্রচেষ্টা আছে, সেই সময় কি কখনো আপনি রাজনীতির শিকার হয়েছেন? রাজনীতি না, আপনাকে বসিয়ে দেওয়া হলো? না না না, ব্যাপারটা আমি সেইভাবে দেখিনি, বা আমি সেরকমভাবে কখনো ওইভাবে যাইনি, আমি যাইনি, অ্যাপ্রোচ করিনি কখনো। তবে একটা কথা বলি যে আমি দুবার অল ইন্ডিয়া ফাইন আর্টস এক্সিবিশনে আমার মূর্তি সিলেক্টেড হয়েছে, প্রদর্শিত হয়েছে, সরকারি যেটা আর কি, অল ইন্ডিয়া। দুবার বোধহয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের জাতীয় স্তরে যে চারুকলা প্রদর্শনী হয়, পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা, সেটাও আমার হয়েছে। তারপর থেকে হয়েছে, আমার কাজ দেখেছে অনেকেই, বিখ্যাত লোক দেখেছে, শুনেছি অনেক কিছু, কিন্তু সিলেক্টেড হওয়ার ব্যাপারটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু তারপর থেকে আমি আর খুব একটা ওইসব বিষয়ে যাই না, কারণ কি আমি মূলত ক্লেতে রিলেটেড, তো আমি ক্লের মূর্তিগুলো আর কোনো জায়গায় গিয়ে এক্সিবিশন করতে চাই না, কারণ এটা প্রথম কথা হচ্ছে হ্যান্ডেল করা খুব মুশকিল, এক জায়গায় এগুলো রেখে দেওয়াই সেফ। হ্যাঁ, ঘন ঘন এটা নিয়ে যাওয়া ঠিয়ে যাওয়ার একটা প্রবলেম আছে। তারপরে আর্থিক ব্যাপারও আছে, আমি সোলো এক্সিবিশন করিনি কখনো, আর আমি করতেও চাই না। আমি চাই এটা নিয়ে একটা বড় এক্সিবিশন সেন্টার করতে, এক্সিবিশন হল করতে, মানে এই বিখ্যাত মানে মিউজিয়াম অফ গ্রেট পিপল, মানে ক্লে বাস্টস অফ ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটিস, এই নামে যে একটা মিউজিয়াম অফ ক্লে বাস্টস অফ ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটিস, এটা আমি করতে চাই। সেই পথে যদি ভবিষ্যতে কখনো কোনো আর্ট লাভার, আর্ট প্যাট্রন বা সরকারি কোনো সাহায্য পাই, সেটা হলে খুব ভালো, না হলে চেষ্টা করে যাব। সফল হই কি না হই সে তো ভবিষ্যৎ জানে, এটা তো আমার উপর নয়। আপনার মূর্তি কোনোদিন কাউকে গিফট করেছেন বলতে? হ্যাঁ, দুজনকে করেছি বিখ্যাত। সেটা হচ্ছে যখন দাদাগিরিতে আমি পার্টিসিপেট করেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম দাদাগিরিতে, তখন সেটা মিঠুন চক্রবর্তী হোস্ট করেছিলেন। মিঠুন চক্রবর্তীকে আমি একটা মিঠুন চক্রবর্তী মূর্তি গিফট করেছিলাম। সালটা কত ছিল? ওটা বোধহয় 2011 সাল। উনি ওটার খুবই প্রশংসা করেছিলেন আমাকে, মানে অনেক কিছু, সবটা তো দেখায় না, মানে যতক্ষণ 1 ঘন্টা এপিসোডটা হয়, কিন্তু ওই শুটিংটা তো হয় 3 ঘন্টা, সাড়ে 3 ঘন্টা জুড়ে। তো উনি আমার ভূয়সী প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে আমি শিল্পী হিসেবে একলব্য, মানে যে এত সুন্দর কোনো জায়গায় না শিখেই এত সুন্দর তৈরি করেছে। উনি মানে মূর্তিটা দেখে খুশি হয়েছিলেন। হ্যাঁ, তারপরে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, আমাদের এক্স গভর্নর, উনিও পণ্ডিত ব্যক্তি আমার মনে হয়েছিল। তো ওনার সঙ্গে মিট করেছিলাম রাজভবনে। ওনাকে একটা আমি লিও টলস্টয়ের মূর্তি দিয়েছিলাম, কারণ আমি এইটা অ্যাকচুয়ালি গোপাল কৃষ্ণ গান্ধী হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীর উত্তরসূরি। হ্যাঁ, মানে তার মানে বংশের। আর মহাত্মা গান্ধী লিও টলস্টয়ের খুব ভক্ত ছিলেন। লিও টলস্টয় খুব মহাত্মা গান্ধী মানতেন। তো সেই অর্থে আমি ওনাকে একটা লিও টলস্টয়ের মূর্তি দিয়েছিলাম, উনিও খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আপনার এখানে সবই দেখলাম প্রায় মাটির মূর্তি। মাটি ছাড়া আপনি আর কি কি মিডিয়াম দিয়ে কাজ করেছেন? আমি মাটিরই মানুষ, মাটি আমার মিডিয়াম। মাটির মিডিয়াম রাখার একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে
মাটি হচ্ছে চিপেস্ট মিডিয়াম আর মোস্ট ফ্লেক্সিবল মিডিয়াম আর অরিজিনাল মিডিয়াম। পৃথিবীতে যত ভাস্কর্য তৈরি হয় তার বেসিকটা কিন্তু মাটি দিয়ে তৈরি হয় আগে, তারপরে অন্য কিছু ট্রান্সফার হয়, সে ব্রোঞ্জ হোক অন্য কিছু হোক যাই হোক। হ্যাঁ, তো সেই অর্থে আমি সেই অরিজিনাল চিপেস্ট মিডিয়ামটাকেই নয় ধরে রেখেছি, তারই আমি ধারক হিসেবে রইলাম। আর আমার মতো গরিব শিল্পীর পক্ষে এটাই সবচেয়ে কমফোর্টেবল। তবে আমি কিছু কিছু অন্য কাজও করছি, সেটা আমার খানপুরি ব্রোঞ্জ কাস্টিংও আমি করিয়েছি, ব্রোঞ্জের কাজও আছে, আমার কিছু কাজ বিড়লা একাডেমিতেও আছে, আর এখানেও আমার ঘরেও আছে। আর ফায়ারিং করিয়ে আমি মাটিকে ফায়ারিং করিয়ে যেটা টেরাকোটা বলে, টেরাকোটারও আমার খান 25 কাজ আছে, টেরাকোটার কাজও আমি করতে ভালোবাসি। সব কিছু হলেও কিন্তু আমার মানে আকর্ষণ অ্যাটাচমেন্ট মাটি। এই মাটি থেকেই এসছি, মাটি নিয়েই চর্চা করছি, মাটিতেই লীন হয়ে যাবো একদিন, মাটি দিয়েই শেষ। হ্যাঁ, আমি অনেক মূর্তি দেখেছি পাথরের বিভিন্ন ধরনের তৈরি করা। আপনার কি কখনো মনে হয়েছে পাথরের অ্যাকচুয়ালি অতীতে একটা সময় ছিল পাথরের মূর্তিকেই বলা হতো ভাস্কর্য মূর্তি, মানে স্কাল্পচার এক সময় এটা, কিন্তু আস্তে আস্তে যুগের বিবর্তনে পাথর, তারপরে মেটাল, তারপরে ক্লে, তারপরে এখন ফাইবার গ্লাস, কাঠ, অন্য যে কোনো মিডিয়ামে আর এরকম অনেক অনেক মিডিয়াম আছে যা কিছু দিয়ে এখন স্ক্র্যাপ অনেক কিছু দিয়ে ভাস্কর্য হয়। এটা কোনো ব্যাপার না, ভাস্কর্য মিডিয়ামটা কোনো ফ্যাক্টর না। আমার জানতে ইচ্ছা করছে, পাথরটা সবচেয়ে পরিশ্রম সাপেক্ষ, সময় সাপেক্ষ মিডিয়াম। এখানে একটা প্রশ্ন, পাথর দিয়ে যে ভাস্কর্য তৈরি হতো সেটা কি ধরনের পাথর? সেটা সাধারণত গ্রানাইট পাথরও আছে, আচ্ছা, আবার বেলে পাথরও আছে, নানা রকম পাথরের ব্যাপার আছে, মার্বেল পাথর আছে, বিভিন্ন রকম মার্বেল পাথর দিয়েও হয়। বাইরের দেশের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত মূর্তি সব যেগুলো আছে সেগুলো অনেক দামি মার্বেল পাথরের তৈরি। তবে গ্রানাইটেরও অনেক পাথর, মানে আমাদের দেশের যে মন্দিরের যে মূর্তিগুলো সেগুলো বিশেষ করে গ্রানাইট ফ্রানাইট দিয়ে অনেক মানে আছে। তারপরে বেলে পাথর ঠেলে এইসব দিয়ে অনেক রকম পাথর হয়, নানা রকম পাথর দিয়ে হতে পারে। তবে সবচেয়ে পরিশ্রম সাপেক্ষ কাজ হচ্ছে সেইগুলো। শিল্পী তো ছিলেন আগের দিনের সকলে, সেখানে ফাঁকিবাজিটা কম ছিল। এখন তো বেশি ফাঁকিবাজি শিল্পীটা শুরু হয়েছে, মানে যুগের সঙ্গে যেমন মানে কি বলবো ডিসেপশনটা বেড়েছে, প্রতারণাটা, শিল্পের ক্ষেত্রেও ডিসেপশনটা অনেক বেড়েছে আমার মনে হয়। শিল্পের ক্ষেত্রে প্রতিযোগিতা কি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন? প্রতিযোগিতা, হ্যাঁ, যে আমাকে এত দিনের মধ্যে এত কিছু করতে হবে, সেটা করাটা তো কিন্তু একটা শিল্পের কাল হয়েছে। কাল মানে আমি বলবো শিল্পের ক্ষতি হয়েছে। আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফোর্স করে আমি যদি এরকম করি যে আমি এতগুলো কাজ করব, এত মানে বেশি কাজ করব, তাহলে কিন্তু সেখানে কাজের কোয়ালিটি খারাপ হবে। আমার নেচারের সঙ্গে, আমার এবিলিটির সঙ্গে, আমার ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে আমার যে কাজগুলো সেগুলো ভালো কাজ হবে সামর্থ্য অনুসারে। আর খুব অল্প দিন, মানে এই যুগে কি হয়েছে, খুব অল্প সময় কাজ করে, অল্প কিছু কাজ করে, অল্প কিছু শিখে তারা হয়তো অনেকে খ্যাতিমান হওয়ার চেষ্টা করছে। এটা অনেক ক্ষেত্রেই মানে স্কাল্পচারের ক্ষেত্রে, পেন্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো অনেকে ভালো শিল্পী মানে মূর্তি গড়তেই জানে না, অথচ সে অনেক অ্যাবস্ট্রাক্ট কাজ করে সে খ্যাতি। এই জায়গাতে আসবো, তার আগে একটা ছোট্ট জিনিস আমরা বলে দিই। এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে ছোট্ট কিছু হলেই, ভাইরাল হলেই তাকে সে নিজেকে সেলিব্রিটি মনে করছে। আপনি আজকে বিভিন্ন জায়গায় গেছেন, আপনার মূর্তি বিভিন্ন জায়গাতে প্রদর্শিত হয়েছে, দাদাগিরিতে গেছে, আপনি ব্যক্তিগতভাবে অনেক বড় বড় মানুষদের সাথে দেখা সাক্ষাৎ সবই করেছেন। আপনার কোথাও মনে হয়নি নিজেকে সেলিব্রিটি, বা মনে হয়নি যে আমি ফেমাস হয়ে গেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বিখ্যাত হওয়ার ব্যাপারটা। আমি বলবো যে
আমি ভাবলে তো আমি বিখ্যাত হতে পারি না। দেখো এ পর্যন্ত আমার না হলেও 20-22টার ওপরে মানে আমাদের ইন্ডিয়ান মানে এ গ্রেডের জার্নালে আমার জার্নালে আমি তো বলছি, যেমন টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এশিয়ান এজ, বর্তমান, টেলিগ্রাফ, এরকম দৈনিক জাগরণ, হ্যাঁ, প্রভাত খবর, এরকম অজস্র পত্রিকায় মানে অন্তত 22 বারের বেশি আমার বিভিন্ন রকম আমার কাজের এসেছে, ইন্টারভিউ এসেছে, আমার কাজের ওপরে আর্টিকেল এসেছে। টিভিতেও অনেকবার আমি অ্যাপিয়ার করেছি টিভিতে। এই সমস্ত অ্যাচিভমেন্ট আছে, কিন্তু তবুও আমি কিন্তু নিজেকে কখনো সেলিব্রিটি ভাবি না। এবার যদি লোকে ভাবে সেটা তাদের ঔদার্য, তাদের দাক্ষিণ্য। আমি কখনো ভাবি না। বিখ্যাত হওয়ার বিষয়টা আমার কাছে খুব একটু গোলমেলে ব্যাপার আছে, যে কারা বিখ্যাত। তাহলে আমাদের এখন যদি তোমাকে আমি বলি যে আমি তোমাকে 5 জন শিল্পীর নাম, তুমি খুব যারা শিল্প নিয়ে চর্চা করে না এরকম তুমি খুব শিক্ষিত জায়গায় গিয়ে 5 জন শিল্পীর নাম বললে কেউ 5 জন শিল্পীর নাম বলতে পারবে না, এখনকার বলতে পারবে না। যদি বলতে পারে, আমি বলে দিচ্ছি, তাদের মধ্যে 2-3 জন থাকবে যারা অন্য কারণে বিখ্যাত হয়েছে, শিল্পী হিসেবে লোককে চিনত না আগে, অন্য কারণে বিখ্যাত হয়েছে। তুমি সকল সেই বিখ্যাত মানুষদের খুঁজে পাবে না যারা কলকাতায় এরকম শয়ে রয়েছে, যাদের কাজ ভালো, তুমি তাদের নামও জানো না, কেউ জানে না, খুব কম মানুষ জানে তারা বিখ্যাতই নয়। বিখ্যাত ভ্যান গগও ছিলেন না কোনোদিন, জীবদ্দশায় ভ্যান গগ কোনো বিখ্যাত হননি, একটা ছবি বিক্রি হয়নি, সারা জীবন বলতে গেলে অর্ধাহারে অনাহারে দিন কাটিয়েছেন। পাগলের মতো, উন্মাদের মতো বিভিন্ন স্বীকৃতির জন্য, প্রেমের স্বীকৃতি, ছবি আঁকার স্বীকৃতির জন্য ঘুরে বেরিয়েছেন, কোথাও কেউ তাকে আমল দেয়নি, তার জীবদ্দশা একটা ছবি বিক্রি হয়নি। তার মৃত্যুর পরে তার সানফ্লাওয়ার, আমি সেই সময় পড়েছিলাম, একসময় পড়েছিলাম 100 কোটি টাকা নিলামে, তখনকার সবচেয়ে হায়েস্ট বিডিংয়ে ওটা বিক্রি হয়েছিল সানফ্লাওয়ার। তখন তার অনেক ছবি এখন শতাধিক কোটি টাকায় বিক্রি হয়, এখন তিনি বিখ্যাত। তাহলে তার জীবদ্দশায় তিনি বিখ্যাত ছিলেন না, তাহলে তিনি কি বিখ্যাত নন? তার জীবদ্দশায় বিখ্যাত নন, এখন বিখ্যাত হয়েছেন। তো আমরা শিল্পী বলতে কাদের বুঝি? আমি শিল্পী বলতে বুঝি লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রদা, এদের চিনি আমরা। আমাদের দেশের মধ্যে কয়েকজনের নাম আমরা জানি, তারপরে কয়েকজন মানে গুটি কয়েক, অল্প কয়েকজন, মকবুল ফিদা হোসেন একজন বিখ্যাত শিল্পী, আমাদের বিকাশ ভট্টাচার্য সাপোজ একজন বিখ্যাত শিল্পী, এরকম কয়েকজনের নাম আমরা জানি। এরকম 5 জন, 6 জন, 7 জন, ব্যাস, তারাই কি শুধু শিল্পী? তারাই বিখ্যাত? তারপরে কি আর শিল্পীরা নেই? তারা বিখ্যাত নন? তারা, আমার মনে হয় তারাও বিখ্যাত। আমি কাউকে ছোট করছি না, অবশ্যই যারা বড় হয়েছেন তাদের কিছু কোয়ালিটি আছে, কিন্তু ওই রকম ভ্যান গগের মতো অজস্র শিল্পী আছেন যারা জীবদ্দশায় কখনো খ্যাতি পান না। আমি তাদের হয়ে বলছি যে বিখ্যাত হওয়াটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ভালো কাজ করা। এইখানে একটা প্রশ্ন, যারা নতুন কাজ করতে চাইছে, সে মাটি দিয়েই হোক, মিডিয়ামটা যাই হোক না কেন, তাদের মাথায় প্রথমেই আসে আমি ফেমাস হব, প্রথমেই আসে এ হব। আপনি যদি তাদের জন্য একটা কিছু বার্তা দেন যে তারা কিভাবে তার কাজটাকে ফেমাস হতে চাইলে ফেমাস হওয়া যায় না। দেখ, আমার মনে হয় যে বিখ্যাত হওয়া একটা আলাদা আর্ট, ওটার সঙ্গে তোমার গুণের কোনো প্রপোর্শনাল রিলেশন নেই, আনুপাতিক কোনো সঙ্গতি নেই। অনেক কম গুণী ব্যক্তিও অনেক বিখ্যাত, চোখে আঙুল দিয়ে চারপাশে তোমার সেন্স থাকলে তুমি দেখতে পাবে তাদের কোয়ালিটি কিছুই নেই বলতে গেলে। আবার অনেক গুণীমান ব্যক্তি, অনেক জ্ঞানবান ব্যক্তি, গুণবান ব্যক্তি, যাদের সত্যিই অনেক কিছু আছে ভেতরে, হাই কোয়ালিটি, তারা অনেকে জাস্ট খেতে পড়তে পারছে না ঠিক করে, এরকমও বহু আছে। হ্যাঁ, চোখ কান খোলা রাখলে আমাদের চারপাশে আমরা এটা দেখতে পাই। আমি আমাদের দেশের, আমাদের বেঙ্গলের শয়ে হাজার শিল্পীর কথা বলছি, যারা গ্রামে গঞ্জে বসে কাজ করছে, যথেষ্ট ভালো কাজ করে, কিন্তু কোথাও পাত্তাই পায় না। এইখানে একটা প্রশ্ন আমার পাত্তাই পায় না, যে
এই ধরনের শিল্পী বা শিল্পী হতে গেলে প্রথাগত শিক্ষা কি খুব প্রয়োজন, বা পুঁথিগত শিক্ষা? না, পৃথিবীতে অনেক বিখ্যাত শিল্পী ছিলেন যারা প্রথাগত শিক্ষায় শিক্ষিত না। আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত শিল্পীকে বললে আমরা এক কথায় বলি মকবুল ফিদা হোসেন। এই যুগের, আমি অতীতকালের শিল্পীদের কথা বলছি না, আমি ধীমান বিটপাল বা আরও পরবর্তীকালের যারা শিল্পী, আমাদের নমস্য পুরনো শিল্পীদের কারোর কথা বলছি। আমি ধরুন এই যুগের বিখ্যাত শিল্পী মকবুল ফিদা হোসেন, বিতর্কিত বড় শিল্পী, অবশ্যই ভালো শিল্পী, বড় ধরনের। কিন্তু উনিও তো প্রথাগত শেখেননি কিছু তেমন একটা। উনিও তো প্রথমে বোধহয় ওই সিনেমার হোর্ডিং আঁকতেন, হ্যাঁ, সেরকমভাবে কোনো আর্ট কলেজে হয়তো তেমন কিছু করেননি। এরকম অনেকেই আছেন। প্রথাগত শিখতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু পড়াশোনাটা বা চর্চাটা করতে হবে, জানতে হবে। জানাটা বই হতে পারে, প্রকৃতি হতে পারে, ব্যক্তি হতে পারে, বা অন্য কোনো সোর্স হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু জানতে হবে। না জেনে আর ফাঁকি দিয়ে কোনো বড় শিল্পী হওয়া যাবে না। সেটা আজকেও হওয়া যাবে না, মৃত্যুর পরে 500 বছর পরেও হওয়া যাবে না। শিল্পী কেন, কোনো মানুষই হয়। হ্যাঁ, মানে যে ভালো শিল্প, সেই শিল্প আজকে হয়তো বিখ্যাত হলো না, কিন্তু 100 বছর পরে বিখ্যাত হতে পারে। কাল তাকে চিনে নেবে, সময় তাকে বুঝে নেবে। কিন্তু ফাঁকি দেওয়া শিল্পীদের সময় চিনবে না, সময় ফেলেই দেবে তাকে। এটা আমি বলতে পারি। আজ অবধি আপনি কতগুলো মূর্তি বানিয়েছেন? মুখমণ্ডল বলতে মানে বাস্ট বললে 140-50টা হয়ে যাবে এখন। আর তার মধ্যে 130 জন হচ্ছে ফেমাস মানে ফেস, যেটা রেকর্ড। হ্যাঁ, ফেস আর ক্রিয়েটিভ কিছু ফেস রয়েছে। আর এছাড়া আমি ফিগার বা ক্রিয়েটিভ কাজ সব মিলিয়ে আমার প্রায় এখন প্রায় 350 কাজ আছে টোটাল। তবে আমার সব কাজই ছোট আকৃতিতে। সেটাও একটা কারণ আছে, কারণটা হচ্ছে জায়গার অভাব। হ্যাঁ, গরিব মানুষ, ছোট ঘরে থাকি, একটা ঘরটা আমার ঘর বোঝাই হয়ে আছে মূর্তিতে। এগুলোকে ঠিক জায়গায় ডিসপ্লে করলে, এই আমার যা এখন মূর্তি আছে তাই দিয়ে একটা বড় হল ঘর, খুব সুন্দর সুসজ্জিত একটা এক্সিবিশন মিউজিয়াম হতে পারে, সুসজ্জিত। আপনার তো এই ঘরটাই একটা ছোটখাটো মিউজিয়াম। হ্যাঁ, সেটা কিন্তু এত ছোট ঘরে কে আসবে, এত ছোট ঘরে কে মানে কষ্ট করে আসবে? এগুলোকে ডিসপ্লে করতে আর শিল্পটা একটা সুন্দর আবহে প্রকাশ করতে হয়। হ্যাঁ, সেটাকে রিপ্রেজেন্ট করার মধ্যেই কিন্তু তার একটা মাধুর্য। সেই রিপ্রেজেন্টেশনটা তো এখানে হচ্ছে না। সেটার জন্য দরকার বড় আবহাওয়া, বড় অ্যাম্বিয়েন্স দরকার, আর্টিস্টিক এস্থেটিকভাবে সেটাকে সাজানো। সেটা বড় হলঘর না হলে হবে না, সেটা অপেক্ষা করতেই হবে, এটা বলতে পারি। তবে যারা স্ট্রাগলিং আর্টিস্ট তাদের অবশ্যই বলবো, ভালো কাজ করলে একদিন না একদিন, দেখো কিছু না হোক, নিজে তো আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, শিল্পের সবচেয়ে বড় গুণ হচ্ছে সেটা শিল্পীকে আনন্দ দেয়। যদি আনন্দ না দেয়, যদি সৌন্দর্য সৃষ্টি করতে ব্যর্থ হয়, আর যদি কোনো বার্তা দিতে ব্যর্থ হয় শিল্প, মানে এই তিনটের কোনোটাই দিতে না পারে, তাহলে শিল্প তো শিল্পই হলো না। হয় আনন্দ দেবে, দেখে ভালো লাগবে আমার, নয় সেটা সৌন্দর্য সৃষ্টি করবে, খুব সুন্দর লাগবে, একটা নতুনত্ব কিছু সৃষ্টি, আর না হয় কিছু বার্তা একটা দেবে। তাই তিনটের কোনোটা কিছু দিতে হবে শিল্পকে, এটা আমি বলবো। আর শিল্পের ক্ষেত্রে স্কিলটা গুরুত্বপূর্ণ। স্কিলটা অর্জন করতে হয় প্রত্যেককে। স্কিল না অর্জন করে শুধুমাত্র ফোটালেও হবে না। ফোটানো বা অ্যাবস্ট্রাক্ট শিল্প, আমার স্কিল নেই, আমি অ্যাবস্ট্রাক্ট শুধু দেখিয়ে যাচ্ছি এটা ওটা, সেটা লোকে বেশি মনে হয় গ্রহণ করে না আজকাল, কোনো দিনই করতো না। তুমি বিখ্যাত শিল্পী হয়ে রিয়ালিস্টিক কাজ তোমার ভালো আছে, পিকাসো রিয়ালিস্টিক কাজও করেছে, অ্যাবস্ট্রাক্ট কাজও করেছে, রদা রিয়ালিস্টিক কাজও করেছে, আবার কিছু অ্যাবস্ট্রাক্টও আছে। হ্যাঁ, এবার এদের অ্যাবস্ট্রাক্ট কাজ আমি দেখবো, মন দিয়ে দেখবো, কারণ তারা অনেক বেশি বড় শিল্পী, তার রিয়ালিস্টিক কাজও সেটা বলে। হ্যাঁ, আর তুমি দুটো অ্যাবস্ট্রাক্ট কাজ যদি একজন বিখ্যাত শিল্পীর দেখো, একজন অখ্যাত শিল্পী, তো তুমি ধরতে পারবে না কোনটা অখ্যাত কোনটা বিখ্যাত। তোমাকে যদি তার অথর না বলে দেওয়া হয়, তার মেকার না বলে দেওয়া হয়, তাহলে তুমি বুঝতেই পারবে না কোনটা। তোমার সব ছবি মনে হবে বিখ্যাত, কিন্তু আদৌ তো তা নয়। একটা বেরিয়েছে মহৎ শিল্পীর হাত থেকে, একটা বেরিয়েছে যে কিছু জানে না তার হাত থেকে।
আমি তো সেটা দেখে কিছু নির্ণয় করতে পারবো না। আমার নির্ণয় করতে হবে কতগুলো জিনিস দেখতে হবে তাকে, আমার স্কিল দেখতে হবে, আমার তার ডেডিকেশন দেখতে হবে, তার সময়, তার কি ওইটা করতে কি লেগেছে সময়, সেটা দেখতে হবে। গল্প করতে করতে আমাদের অনেকটা সময় হলো, বেরিয়ে গেল। নমস্কার, আমাদের এপিসোডটা এখানেই শেষ করতে হবে। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আরো গল্প আমরা করব, আবার পরে আমরা আবার ফিরে আসবো। আজকের মতো আমাদের এই এপিসোড এখানেই আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার।